উফ, কাহানি শুনতে চাও কি তোমরা? একটা নতুন কাহানি। এখন তোমার 2:42 হয়েছে, 2:42 AM রাত্রে। কাহানি একটা পড়ছিলাম, গল্প একটা পড়ছিলাম। তো কাহানি শুনতে চাও কি তোমরা? যদি কাহানি শুনতে চাও তাহলে শোনাবো, কিন্তু এই কাহানিটা তোমাদেরকে শেষ পর্যন্ত পড়তে লাগবে বা জানতে লাগবে, অর্থাৎ ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে লাগবে। যদি কাহানির মজাটা তোমরা নিতে চাও বা গল্পের মজাটা যদি নিতে চাও তাহলে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। লাস্টে গিয়ে তোমরা ভিডিওটার নিশ্চয়ই মজা পাবে। ঠিক আছে? তো কাহানির নাম বলবো না, ওটা ডেসক্রিপশনে তোমরা দেখে নেবে কি আছে কি না। ঠিক আছে? আমার ভিডিও ক্যাপশন থাকবে, সেখান থেকে দেখে নেবে। তো চলো, উইদাউট ওয়েস্টিং এনি টাইম কাহানিটা স্টার্ট করি। যদিও আমার কাছে বই নাই, বই ছাড়াই কাহানিটা স্টার্ট করব। তো তোমার পরিবেশটা আগে বর্ণনা করি। ভিড় জমে গিয়েছিল, ভিড় মানে ক্রাউড জমে গিয়েছিল। ঠিক আছে? উম, দুপুরবেলার সময়। ঠিক আছে? দুপুরবেলার সময়, কিন্তু দুপুরবেলার সময়। ঠিক আছে? আর গ্রামের পরিবেশ, গ্রামের পরিবেশ দুপুরবেলার সময়। আরও লগে গ্রীষ্মের দিন, মানে গরমের দিন। তো গরমের দিনের দুপুরবেলার একটা পরিবেশের কথা এখানে বলা হয়েছে। তো এখন তোমরা জানোই সাধারণত গরমের দিনে কি হয়, প্রচুর গরম পড়ে, আর দুপুরবেলা হলে তো গরমটা অতিরিক্ত হয়, তাই না? সূর্য দেবতা ঠিকসে গরম দেয়। দ্যাট ইজ সান মামা, মুন মামা, মুন না, তোমার সূর্য মামা খুবই গরম দেয়। তো ক্রাউড জমে গিয়েছিল দুপুরবেলার সময়, প্রচুর চারদিকে, মানে চারিদিকে এত গরম, মানে চারিদিকে অগ্নি বর্ষণ করছিল সূর্যমামা। ঠিক আছে? তো সাধারণত এই দুপুরবেলার সময় লোকেরা, গ্রামের পরিবেশ তো, লোকেরা ঘর থেকে বেশি বের হয় না, লোকেরা ঘর থেকে বেশি বের হয় না দুপুরবেলার পরিবেশে। কিন্তু ওই দিন একটা ভিড় জমে গিয়েছিল। ভিড় মানে তো বোঝো, অনেক লোক, প্রচুর লোক একটা জায়গায় জড়ো হয়েছিল। কি ব্যাপার, যেই দুপুরবেলার পরিবেশে, গরমের দুপুরবেলার পরিবেশে লোক ঘরের থেকে বের হয় না, সেখানে তোমার একটা ভিড় জমে গিয়েছে। কি হতে পারে ভাবো তো? কি হতে পারে ভিড় জমার রিজন? নিশ্চয়ই ভিড় জমার কিছু না কিছু কারণ থাকে। তো এখানে কারণ হলো তোমার, আজ সকালে, অর্থাৎ গল্পের মধ্যে যেভাবে বলা হয়েছে আজ সকালে, আমি আজকের দিন হিসাবে কাহিনীটাকে বলি, হ্যাঁ, তাহলে তোমাদের মনে থাকবে। তো আজকে সকালে হারু ঘোষের, হারু ঘোষের কাহিনীর একটা মেন ক্যারেক্টার, মেন চরিত্র, তো ছেলেকে একটা সাপ দংশন করেছিল। তাই এই যে সাপ দংশন করেছিল, সেই জিনিসটা দেখার জন্য, অর্থাৎ সাপটাকে দেখার জন্য সকল লোকে সেখানে ভিড় করেছিল। তো কাকে দংশন করেছিল? হারু ঘোষের ছেলেকে। তো যে সাপটা সকালবেলা হারু ঘোষের ছেলেকে কামড়েছিল, অর্থাৎ কামড় দিয়েছিল, সেই সাপটা তারই মানে কামড় দেওয়া জায়গা যেখানে আছে, সেই জায়গা থেকে একটু দূরে ইটের গাদি থাকে না, ইটা যে আমাদের বিল্ডিং সিল্ডিং বানাতে ব্যবহার করা হয়, ঘর বাড়ি বানাতে যেটা ব্যবহার করা হয়। ঠিক আছে? তো সেই ইটার গাদির মধ্যে গিয়ে লুকিয়ে পড়েছিল, বা লুকিয়ে গিয়েছিল বলতে পারো, কামড় দেওয়ার পরে। তো এখন, তো সাপটা সেখানে লুকিয়ে পড়েছিল। তো তোমার কি হয়, হ্যাঁ, সাপটা যদিও মারা যায়নি, কেন, কেউ লুকিয়ে গিয়েছিল না, যদিও মারা যায়নি, কিন্তু ইটের গাদির মধ্যে যে লুকিয়েছিল ধরা পড়েছে। মারা যায়নি, জাস্ট ধরা পড়েছে। তো সেখানেই কাহিনীর মধ্যে আছে একটা, আর একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, আর একটা চরিত্র, আর একজন ব্যক্তি, সে হলো বিশু বাগদি। ঠিক আছে? বিশু বাগদি নামক আর একটা ইম্পর্টেন্ট, বলতে পারো গুরুত্বপূর্ণ চরিত্র। তো বিশু বাগদি কী করলো, সেই ইটের গাদা যেখানে ছিল সেই ইটগুলোকে সাবধানে সাবধানে সরিয়ে, ঠিক আছে, শুধু সাপটাকে যে দেখেছে তা না, সাপের লেজটাকে যে দেখেছে তা না, ও কী করলো, সাপটাকে দেখার পরে
বল্লম যে থাকে না, ভালা যেটাকে বলা হয়, বা শুল যেটাকে বলা হয়, শুল চোখা একটা জিনিস থাকে যে, তো ওইটা দিয়ে মানে ঠেসে সাপটাকে ধরে নিয়েছিল। মানে জাতা দিয়ে সাপটাকে ধরেছিল বল্লমটা দিয়ে। আর ধরার পরে সাপটার লেজ ধরে টেনে সাপটাকে সেই ইটের গাদার থেকে বের করেছিল এবং সাপটাকে জাতা দিয়ে ধরে রেখেছে। ঠিক আছে। তো এখন সাপ, যে সাপটা হারুঘোষের ছেলেকে কামড়েছিল সেই সাপটাকে ধরা হয়েছে। তো নর্মালি আমরা একটা সাধারণ যদি কোনো একটা সাপও দেখে আমরা ভিড় জমা করে দিই, তাই না? আর সেখানে একটা সাপ, যে সাপটা একজনকে কামড়েছিল, কামড়ানোর পরে তাকে ধরা হয়েছে। তো সেটা দেখার জন্য প্রচুর লোক সেখানে উপস্থিত হয়ে গিয়া, ঠিক আছে। তো তার জন্য ভিড়টা জমেছিল। ঠিক আছে। এখন ওপর সাপটার পরিচয় দেওয়া যাক। তো সাপটা দেখো, যে বল্লম বিদ্ধ করে রেখেছিল না, বল্লম দিয়ে আটকিয়ে ধরে রাখা হয়েছিল সাপটাকে, সেটা একটা প্রকাণ্ড সাপ ছিল। প্রকাণ্ড সাপ, বড় সাপ কিন্তু, মোটা। ঠিক আছে, একদম মোটা। তোমার লেখা আছে এখানে, আমি আমার স্টুডেন্ট থেকে ফটো নিয়েছিলাম, বইয়ের কিছু পাঠিয়েছিল, রিকোয়েস্ট করেছিলাম ফটো দেওয়ার জন্য, তো পাঠিয়েছে, তাই তো দেখলাম কি আছে এখানে। বল্লম বিদ্ধ প্রকাণ্ড বিষধর ভয়াবহ ফনা তুলিয়া তর্জন গর্জন করিতেছে। তার মানে বল্লমের দ্বারা বিদ্ধ হওয়া, বল্লম দিয়ে যাকে যেতে ধরা হয়েছে, সেই সাপটা প্রকাণ্ড একটা সাপ ছিল। তো সেই সাপটাকে যখন ধরা হয়েছে, সেই সাপটা ফনা তুলে তর্জন গর্জন করছে। সাপেরা কিন্তু একটা স্পেশালি এগুলো সাপ যেটা থাকে, ঠিক আছে, সেগুলোকে ধরলে খুবই প্রচুর শব্দ করে, শব্দ করে, ঠিক আছে, ফুসফুস করে একটা শব্দ বের করে, ভয়ঙ্কর টাইপ শব্দ। তো একটা প্রকাণ্ড সাপকে ধরা হয়েছিল কিন্তু। তো এমন একটা সাপকে যদি ধরা হয়, নিশ্চয়ই সেটা একটা দেখার মতন দৃশ্য না? তার জন্য অনেক লোক সেখানে ভিড় হয়েছিল। তো যিনি সেই সাপটাকে ধরেছিল, দ্যাট ইজ বিশু বাগদি, সে গর্বের সহকারে বলছে, অ্যাকচুয়ালি বলবেই তো না, এত বড় একটা সাপকে ধরেছে, তো সে গর্বের সহকারে বুক ফুলিয়ে সবাইকে বলছে যে এমন মোটা, এমন বড় সাপ, গক্ষুর সাপ কিন্তু, হ্যাঁ, যেটা কালো রঙের হয়, আর এটা যে ফনা তোলে, ঠিক আছে, সেই সাপটা। তো গক্ষুর সাপটা ধরার পরে তার গর্ব, ছাতি, সিনা চড়া হয়ে গিয়েছে। তো তিনি সেটাই বলছে সবাইকে যে এত বড়, এত মোটা বিষাক্ত সাপ আমি জীবনেও দেখিনি আগে। তো সেটাই একটা সিন, একটা পার্ট গেল এখানে। ক্লিয়ার? একটা পার্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। এর পরের পার্টে আমরা চলে যাই। এর পরের পার্টে, তো যেখানে ভিড় জমেছিল না, তোমার যেখানে ক্রাউডটা জমেছিল, সেই ক্রাউডের থেকে একটু দূরে, ক্রাউড থেকে মানে ভিড়টার থেকে একটু দূরে সামনে একটা গাছ ছিল। ঠিক আছে, বড় একটা গাছ ছিল। সেই গাছের তলে একজন ভদ্রলোক বসেছিল। ঠিক আছে, একজন লোক বসেছিল, যার নাম ছিল আগন্তুক। ঠিক আছে, এখানে কাহানির মধ্যে নাম নেই, অ্যাকচুয়ালি আগন্তুকই বলা হয়েছে, নাম দেওয়া হয়েছে আগন্তুক। তো আগন্তুক নামক একজন ব্যক্তি, সেই যেখানে ঘটনাস্থলী, যেখানে সাপকে ধরে রাখা হয়েছিল আর ভিড় জমা হয়েছিল, তার থেকে একটু দূরে গাছের ছায়ার তলে একজন ব্যক্তি, দ্যাট ইজ, যার নাম ছিল আগন্তুক, সে বসে বসে আরামসে, ঠিক আছে, নিজের মনে ছাতু খাচ্ছিল। ছাতু তো বুঝে তোমরা, যেটা গম, সে তোমার কী বলো ওটাকে, জবের ছাতু হয়, দেন তোমার হলো ছোলার ছাতু হয়, যেটা আমরা খাই। ঠিক আছে, তোমার অষ্টমী স্নানের সময় খায় অনেক লোক, কিংবা আমরা ঘরেও খাই ছাতু যেটা আছে, বা ছাতুর শরবতও বানানো হয়। তো সেই ছাতুটা ও খাচ্ছিল বসে বসে। এখন লোকটার উপর পরিচয় দেওয়া যাক। আগন্তুক তার নাম, তাকে দেখতে কেমন লাগে, কেন এই প্রশ্নে তোমাদের আসে। ঠিক আছে, তো তার জন্য আমি একটু লোকের ডেসক্রিপশনটা দিই। তো লোকটাকে দেখে মনে হলো, লোকটা বলতে গেলে তোমার পড়েছিল, দেখতে অদ্ভুত, লোকটাকে দেখতে অদ্ভুত ছিল লোকটা, হ্যাঁ। আর তার দাড়ি ছিল, যেমন আমার দাড়ি আছে, তারও দাড়ি ছিল। আর দাড়িটার মধ্যে কী ছিল তোমার হলো খোঁচা খোঁচা গোপ দাড়ি। খোঁচা খোঁচা গোপ দাড়ি মানে বুঝো, যার দাড়ির মধ্যে অল্প গ্যাপ থাকে না, ঠিক আছে, বড় বড় দাড়ির মধ্যে অল্প গ্যাপ থাকে, দ্যাট ইজ কল্ড খোঁচা খোঁচা, মানে দাড়ির যে লোমগুলো আছে সেগুলো স্ট্রেট হয়ে আছে। তো সেটাকে বলা হয় খোঁচা খোঁচা গোপ দাড়ি। তো সেই লোকটা ভিড়ের মধ্যে যোগদান করেনি, কিন্তু সে দূরে বসে ছাতু খাচ্ছিল গাছের তো। ঠিক আছে, তো তাকে দেখতে অদ্ভুত ছিল, লগে সাথে
সে তোমার ছাতু খাচ্ছিল যেহেতু, তার যে দাড়িটা ছিল সেটা কি ছিল, খোঁচা খোঁচা ছিল, গোফদারি, হ্যাঁ। তো যখন আমরা ছাতু খাই নর্মালি কি হয়, ছাতু খেতে খেতে আমাদের মুখে সুখে লেগে যায় না? তো এখন লোকটাকে তো দেখতে অলরেডি অদ্ভুত, ঠিক আছে, মানে তোমার সাধারণ মানুষ টাইপ লাগে না, ঠিক আছে, যেরকম আমরা নর্মাল মানুষ দেখতে লাগে সেরকম না। তার মধ্যে তোমার ছাতু খাওয়াতে তার দাড়ির মধ্যে ছাতু লেগে গিয়েছিল। তো দেখে আরও বিকট টাইপ লাগছিল। তার পরনে ছিল মানে ড্রেস যেটা থাকে না, ড্রেস যেটা থাকে সেটা। তো তোমার ড্রেসের মধ্যে ছিল সে একটা হাফ প্যান্ট পরেছিল, হাফ প্যান্ট, ঠিক আছে, হাফ প্যান্ট একটা পরেছিল, তো বল নোংরা লেত্রা, ঠিক আছে, একদম অপরিষ্কার যেটা বলতে পারো, অপরিষ্কার একটা তোমার হাফ প্যান্ট পরেছিল। আর শরীরে ছিল একটা ফতুয়া, ফতুয়া ড্রেস যেটা থাকে না, আমরা টি শার্ট যেটা পরি বলতে পারো, তো সেরকম একটা ফতুয়া একটা পরেছিল, টি শার্ট বলতে পারো বা ফুল শার্ট বলতে পারো, ফতুয়া একটা পরেছিল ড্রেস, ওটাও নোংরা ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। তো সে ওখানে বসে বসে ভিড়ের মধ্যে বসে, মানে কি বলছি, গাছের তলে বসে বসে খালি ভিড়টাকে দেখছে। মানে যখন ও ছাতু খাচ্ছিল ভিড় থেকে একটা কলরব উঠলো, কলরব মানে বুঝো তো, কলরব মানে হাল্লা চিল্লা যেটা হয়। এখন আমি যদি এইখানে বসে ছাতু খাচ্ছি আর আমার সামনে ভিড় আছে, তো হাল্লা চিল্লা করলে সেই শব্দটা তো আমার কানেও আসবে। তো আমি তো নিজের মনে ছাতুটা খাচ্ছিলাম, ঠিক আছে। তো যখন ওই কলরবটা শুনলাম, শব্দটা শুনলাম, তখন আমি একটু ধ্যান দিলাম, কি ব্যাপার রে ভাই, এত হাল্লা চিল্লা কেন করছে? তো আমি দেখে ভিড়টাকে দেখে জানি না আমার মাথার মধ্যে কি আসলো, অর্থাৎ সেই আগন্তুকের মাথায় যে ছাতু খাচ্ছিল তার মাথায় কি আসলো, ফটাট করে একবারে সে হাসি দিল, এই করে একটা হাসি দিল, ঠিক আছে। হাসি দেওয়ার পরে তারপরে ধীরে ধীরে সে সেই ভিড়টার দিকে এগিয়ে যায় এবং ভিড়ের সামনে গিয়ে হাজির হলো, যেখানে তোমার লোক সাপকে দেখছিল, ঠিক আছে, সেখানে গিয়ে হাজির হলো। তো নর্মালি সাধারণত আমরা কি করি, যখন কোনো একটা ভিড় জমে আমরা ভিড়ে গিয়ে জিজ্ঞাসা করি না কি ঘটনা ঘটেছে। তো ঠিক আগন্তুকও, সেই ছাতু খাওয়া ব্যক্তিটাও ভিড়ের মধ্যে একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করে, ভাই কি হয়েছে, কি ব্যাপার এত ভিড় জমেছে যে? তো সেও প্রশ্ন করলো, ঠিক আছে, সেও প্রশ্ন করে আগন্তুক। একটা কথা বলতে ভুলে গিয়েছি, তার যে চুলটা ছিল, দাড়ির কথা বললাম, পরনের কথা বললাম, যে চুলটা ছিল সেই চুলের মধ্যে মনে হয় না জীবনেও যে সে তেল দিয়েছে, চুলের মধ্যে কখনো মনে হয় না তেল দিয়েছে বলে এরকম লাগে, মানে তোমার তৈলবিহীন চুল। আর চোখটা ছিল তোমার রক্ত ভরা, মানে রক্তে ভরা মানে লাল। আমাদের চোখে অনেক সময় কী হয়, নিচের দিকে যে জিনিসটা আছে না, এই চোখের সাইডটা কী হয়ে যায়, অনেক সময় লাল হয়ে যায়, ঠিক আছে। তো আগন্তুকেরও মানে চোখের রঙটা লাল ছিল। তো তার যদি আবার পরিচয় বলি আমি, তোমার সে ছাতু খাচ্ছিল, খোঁচা খোঁচা গোপ দাড়ি ছিল, দাড়িতে মধ্যে ছাতু লেগে বিকট দেখছিল। তার পরনে ছিল কি, তোমার একটা হাফ প্যান্ট, নোংরা হাফ প্যান্ট, আর একটা ফতুয়া ড্রেসের মধ্যে। এবং তার যে চুল ছিল সেই চুলের মধ্যে মনে হয় না জীবনে সে তেল দিয়েছে। আর তোমার চোখটা যে ছিল সেই চোখটা লাল হয়ে আছে। তো সে প্রথমে তো ভিড়ে যোগদান করেনি, পরে যখন কলরব শুনল ভিড়ের থেকে, সে ভিড়ের মধ্যে গেল এবং গিয়ে সেখানে একজনকে জিজ্ঞাসা করলো, ভাই কি হয়েছে, কি ব্যাপার, এত ভিড় যে এখানে? তো তখন ভিড়ের থেকে একজন লোক বলল, ভিড়ের থেকে একজন লোক বললো যে গোখরে সাপটা ধরা পড়েছে। গোখরে সাপ মানে যে সাপটা হারু ঘোষের ছেলেকে কামড়েছিল সেটা কি ছিল, গোক্ষুর সাপ, ঠিক আছে। তো সেই লোকটা বললো যে গোক্ষুর সাপটা ধরা পড়েছে। তো তার কথা শোনার পর আগন্তুক বলল, কোন গোক্ষুর সাপ, ঠিক আছে, আগন্তুক বলল কোন গোক্ষুর সাপ। তখন সে লোকটা, ভিড়ের লোকটা বলল, আরে সেই গোক্ষুর সাপ যেটা সকালে হারু ঘোষের মেজ ছেলে, ঠিক আছে, মেজ ছেলে ন্যাপলাকে কামড় দিয়েছিল। তো হারু ঘোষের মেজ ছেলে যাকে সাপ দংশন করেছিল, সর্প দংশন করেছিল, তার নাম কি ছিল, ন্যাপলা, ঠিক আছে। তো ন্যাপলাকে দংশন করেছে সেই সাপটা, এখন ধরা পড়েছে, ঠিক আছে। তো আগন্তুক কথাটা শোনার পর বলল, ও তাই নাকি, এখনও কি বেঁচে আছে সে? অর্থাৎ তোমার আগন্তুক সে লোকটা, মানে তোমার যে ছাতু খাচ্ছিল, সে ভিড়ের লোকটাকে জিজ্ঞাসা করলো সে কি এখনো বেঁচে আছে। তো লোকটা জানালো, হ্যাঁ এখনো সে বেঁচে আছে। তো লোকটা বলল বেঁচে আছে এখনো।
তো বললো, এর সঙ্গে সঙ্গে বললো সকালে ডাক্তারবাবু যখন মানে সাপ কামড় দিয়েছিল, সাপ কামড় দেওয়ার পর ডাক্তারবাবু আসলো। সেখানে আসার পর কি করলো, যেখানে সাপে কামড় দেয়, নর্মালি আমরা জানি যেখানে সাপ কামড় দেয় তার উপরে, ঠিক আছে, তার উপরে কি করা হয়, তোমার গাঁট বাঁধা হয়, মানে রশি বা কাপড় দিয়ে আমরা কি করি, গিট্ঠি মারি। ওটা মারার পিছনে রিজনটা কি জানো কি না? যেখানে সাপ কামড় দেয় তার উপরের অংশটাতে আমরা কি করি, গাঁট বেঁধে দিই কোনো কাপড় দিয়ে বা রশি দিয়ে টাইট করে, শক্ত করে। কারণ যাতে বিষটা সম্পূর্ণ শরীরে ছড়াতে না পারে, কিংবা বিষটা আমাদের মাথা বা হার্টে যেতে না পারে, ঠিক আছে। তো মানে এটার জন্য, মানে বিষটা যাতে সম্পূর্ণ শরীরে না ছড়ায় তার জন্য আমরা কি করি, যেখানে সাপে দংশন করে, যদি এখানে আমার সাপে দংশন করে তাহলে আমি এখানে কি করব, তোমার মানে এই জায়গাটা দংশন করলো, দেখো এখানে দংশন করলো, তো আমি উপরে কী করবো, গাঁট বেঁধে দেবো। তো ডাক্তারবাবু ঠিক সেটাই করেছিল। আসার পরে তিনি কি করলো, যেখানে ন্যাপলাকে সাপে কামড় দিয়েছিল সেই জায়গাটায় তিনি কি করে বাঁধন দিয়ে দেন। আর বাঁধন দেওয়ার পর কাটাকাটি করে কিছু ওষুধপত্র সেখানে লাগিয়ে দিয়ে তিনি সেখান থেকে চলে যান। তো ডাক্তারবাবু কি করলো, সাপ কামড় দেওয়ার পরে আসার পরে সেখানে যেখানে সাপ কামড় দিয়েছিল সেখানে বাঁধন দেয়। বাঁধন দেওয়ার পরে তোমার যেখানে মানে সাপটা কামড় দিয়েছিল সেখানে কাটাকাটি করে একটু তোমার ওষুধ লাগিয়ে দিয়ে তিনি সেখান থেকে চলে যান। তো এই কথাটা ভিড়ের লোকটা আগন্তুককে বলল। আগন্তুক কথাটা শোনার পর কিছু একটা রিপ্লাই দিল। কি রিপ্লাই দিল বলো তো, গ্যাস করতে পারো? রিপ্লাইটা কি ছিল আগন্তুকের এরপরে? তো আগন্তুকের রিপ্লাই ছিল, আগন্তুক বলল, ডাক্তারিতে কিছু হবে না ভাই, ডাক্তারিতে কিছু হবে না। আমরা আসা নাকি অনেক সময় আমরা বলি না, কাজ করলেও কিছু হবে না, দ্যাট ইজ ডাক্তারিতে কোনো কিছু হবে না। এই দ্যাট ইজ দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলি যেটা আছে, আমরা যেটাকে বলি কাজ করবো, মানে ঠেঙ্গা, ঠিক আছে। তো আগন্তুক বলল, ডাক্তারিতে কিছু হচ্ছে না ভাই, ওটা কিছু হবে না, ডাক্তারিতে বেকার ওগুলো জিনিস। তো আগন্তুক সেই লোকটাকে বৃদ্ধ আঙুলি দেখিয়ে দেখিয়ে এই কথাগুলো বলল। তো তখন সেই ভিড়ের লোকটা বলল, ভাই আর উপায় কি আছে বলো, ডাক্তারিতে যদি কিছু না হয় তাহলে আর কি করা যাবে, কোনো কিছু করার নাই, ঠিক আছে। তো যখন লোকটাই কথা বললো যে ডাক্তারিতে যদি কিছু না হয় আর কোনো কিছু করার উপায় নেই, তখন আগন্তুক অল্প বড় বড় চোখ করলো আর খানিকক্ষণ চুপ করে রইল। চুপ করে থাকার পরে সে বলল রাগে, না আছে না ক্রোধে একটা যে থাকে, আমরা যেগুলো জোরে বলি, কিছু হবে না, আলবাত হবে, মানে কিছু না কিছু তো হবেই, ডাক্তারি ছাড়াও হবে, ডাক্তারি ছাড়াও কিছু করা যাবে। তো ডাক্তারি ছাড়া কি করা যেতে পারে? তো এখানে বলছে, বিস্ফারিত নয়নে কিছুক্ষণ চাহিয়া আগন্তুক বলল, উপায় কি? আলবৎ উপায়, উপায় আছে, ঠিক আছে। মন্তর ঝাড়বো আর উঠে পড়বে। তো এখন বললো কি, আগন্তুক বলল ডাক্তারিতে কিছু হবে না, ডাক্তারি ছাড়া কি আর কোনো উপায় নেই? আছে। তো আগন্তুক বলল নিশ্চয় আছে, এমন মন্ত্র ঝাড়বো যে হারু ঘোষের ছেলে ন্যাপলা একেবারে উঠে বসবে, ঠিক আছে, তার কোনো সমস্যা হবে না, তার সেই যে সাপ যে কামড় দিয়েছিল সাপের বিষ এমনিই চলে যাবে। মন্ত্র ঝাড়ার, দ্যাট ইজ মন্ত্র ঝাড়বে, মন্ত্র ঝেড়ে সে ন্যাপলাকে ঠিক করে দেবে, ঠিক আছে। তো এই কথা বলে লগে লগে বললো, চালাকি নাকি, কই দেখি সাপটা কোথায়, ডাক ন্যাপলাকে। তা আগন্তুক বললো, ভাই চালাকি নাকি যে মরে যাবে এমনি নাকি, হতে পারে না, আমি আছি না, মন্ত্র ঝাড়বো সব ঠিক হয়ে যাবে। তো তখন সে বললো কি, যে ন্যাপলাকে তো অ্যাকচুয়ালি সাপ কামড় দেওয়ার পরে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। তো বললো, সে ভিড়ের লোকটাকে বললো, তুমি ডাকো ন্যাপলাকে, ন্যাপলা কোথায় আছে, ন্যাপলাকে ডেকে নিয়ে আসো, আমি মন্ত্র ঝাড়বো, ন্যাপলা সব ঠিক হয়ে যাবে। আর সাপটা কোথায় আছে, এখন বলো সাপটার জন্য যাচ্ছে, মানে জিজ্ঞাসা করলো সাপটা কোথায় আছে, সাপটাকে দেখাও। আগন্তুক এই কথাটা বললো। তো আগন্তুকের কথা শোনার পর কি হলো, এখন আগন্তুক ভিড়ের মধ্যে ওইসব কথা বলছিল। তো আগন্তুকের কথাবার্তা শোনার পর ভিড়ের লোকরা হলো, ওরে বাপরে, এ তো দেখি সাংঘাতিক ব্যক্তি, তার কথা হাওভাও শুনে লোকে বিশ্বাস করলো, এই তো এসেছে এখন মস্ত বড় ওঝা, ঠিক আছে, মস্ত বড় ওঝা, গুণী ওঝা। আমরা নর্মালি জানি আমাদের ট্রেডিশনাল মেথড আছে, যখন সাপে কামড় দিত আমরা ওঝাকে দেখাতাম, ঠিক আছে, যে ওঝা মানে যে সাপকে লালন পালন করে বা সাপের বিষ নামায়, ঠিক আছে, তারা। তো আগন্তুকের কথা শুনে ভিড়ের লোকদের মনে হলো যে এসেছে একজন মস্ত বড় ওঝা, তিনি নিশ্চয়ই কী করবে, সাপের বিষটাকে
নামিয়ে দেবে। আর জানোই তো ভিড়ের কথা, একটা কথা বললে একজন যদি শুনে সেই কথাটা সম্পূর্ণ জায়গায় রটিয়ে দেয়। তো ঠিক তেমনই আগন্তুকের কথা শোনার পরে সেই ভিড়ের থেকে লোকেরা কথাটা সম্পূর্ণ জায়গায় রটিয়ে দিল যে কি একজন গুণী ওঝা এসেছে ন্যাপলাকে ঠিক করার জন্য। আর সেই ভিড়ের থেকেই কোনো একজন ব্যক্তি গিয়ে হারু ঘোষকে খবর দিল যে এমন কোনো একটা ওঝা আসছে তোমার ছেলেকে চিকিৎসা করার জন্য। ঠিক আছে, তো হারু ঘোষের কাছে জানালো লোকেরা কথাটা। তো হারু ঘোষ শোনার পরও হারু ঘোষ কী করলো, তার ছেলেকে বাড়ির থেকে উঠিয়ে নিয়ে সেখানে এসে উপস্থিত হলো, অর্থাৎ ঘটনাস্থলীতে যেখানে সাপটাকে ধরে রাখা হয়েছিল সেখানে এসে তিনি উপস্থিত হন। কাকে নিয়ে? ন্যাপলাকে নিয়ে। তো যখন হারু ঘোষ আসলো, আসার পর এখন আমাদের আগন্তুক ওঝা কী কী কাম কাজ করছে ওখানে সেটা দেখার জন্য ভিড় পুরা জমে গেল, আরও বেশি ভিড় হলো সেখানে। যে ওঝা এসেছে, বড় ওঝা, গুণী ওঝা, তিনি কী কী কাজ করছে সেটা দেখা যায়। তো সেটা দেখার জন্য অনেক লোক ভিড় হয়ে গেল। এরপর তোমার আগন্তুক বলল কি, তোমার বলল লোকদেরকে যে ন্যাপলার পায়ের যে বাঁধনটা আছে, যেখানে সাপের বিষটাকে আটকানোর জন্য তোমার ডাক্তারবাবু বেঁধে দিয়েছিল, সেই বাঁধনটাকে খুলে দিতে বলল। ঠিক আছে, আর আগন্তুকের কথা শোনার সঙ্গে সঙ্গে লোকেরা তৎক্ষণাৎ মানে ফটাফট তাড়াতাড়ি দেরি না করে কী করলো, সাপের সেই বাঁধনটা খুলে দিল। এবং এরপর আগন্তুক বলল, দাও সাপটাকে ছেড়ে দাও, সাপটা যেখানে ধরে রাখছো, মানে অর্থাৎ বিশু বাগদিকে কি বললো যে বিশু বাগদি যে সাপটাকে ধরে রেখেছিল বল্লম দিয়ে, জাতা দিয়ে, ঠিক আছে, তো সে বিশু বাগদিকে কি বললো যে তুমি সাপটাকে ছেড়ে দাও। ঠিক আছে, তো এখন বিশু বাগদি তো সাপটাকে ধরেছিল খুব কষ্ট করে না, আর অ্যাকচুয়ালি বিষাক্ত সাপ ছিল। তো বিশু বাগদি অল্প হ্যাজিটেশন ফিল করলো, হ্যাজিটেশন মানে দ্বিধা, ঠিক আছে, বাধা একটা বোধ করলো। তো বিশু বাগদি বললো যদি সাপটাকে ছেড়ে দেই, সাপটা তো বিষাক্ত ছিল না, ছাড়ার পরে যদি ফট করে তাড়া দিয়ে গিয়ে আবার যদি অন্য কাউকে কামড়ায়, তো তখন আগন্তুক বলল, কামড়াবে? আচ্ছা আমি ধরছি, খুলে নাও তুমি। বললো কামড়াবে, চালাকি নাকি? দেখো আমার কাছে কিন্তু বই নাই, আমি জাস্ট এখান থেকেই ফটোর থেকে আমি তোমাদেরকে আমার স্টুডেন্ট যে ফটো পাঠিয়েছিল সেখান থেকে কাহিনিটা বলছি। তো আগন্তুক তখন বললো চালাকি নাকি, কামড়াবে, আমি আসি না, তোমার টেনশন করতে লাগবে না। অর্থাৎ বিশু বাগদিকে বলছে তোমাকে চিন্তা করতে লাগবে না, তুমি সাপটাকে ছেড়ে দাও, আমি ধরছি সাপটাকে। ঠিক আছে, তো আগন্তুক ভয় না করে সাহস দেখিয়ে, ঠিক আছে, সে কী করলো, তার ডান হাত দিয়ে সাপটাকে ধরল। ঠিক আছে, তো সাপটাকে ধরা মাত্রই সাপটা কী করলো, তার হাতে একটা ছোবল মারল। ঠিক আছে, তো ছোবল মারার পর তোমার আগন্তুক কী করলো, সাপটাকে ডান হাত থেকে নিয়ে বাম হাতে ধরলো। ঠিক আছে, এখন সাপটাকে সে বাম হাতে ধরলো এবং বিশু বাগদি কি বললো কি, তুমি এটা জলদি খুলো, মানে যে বল্লম দিয়ে যে তুমি গেঁথে রাখছো তাকে, সাপটাকে, সে বল্লমটা জলদি এখান থেকে সরিয়ে নাও। তো প্রথমবারে সাপটাকে কামড় দেওয়াতে আগন্তুক কিন্তু কোনো রিয়েকশন দেয়নি, কোনো ভয় পায়নি, বরঞ্চ ভয় না পেয়ে সে সাপটাকে ডান হাত থেকে নিয়ে বাম হাতে করলো এবং বললো বিশু বাগদিকে যে তুমি সাপটির থেকে বল্লমটা সরিয়ে নাও। ঠিক আছে, তো বল্লমটা ছড়ানো মাত্রই, বল্লম দিয়ে তো জাতা দিয়ে ধরে রেখেছিল না সাপটাকে, তো বল্লমটাকে যখনই বিশু বাগদি সরালো সঙ্গে সঙ্গে সাপটা কী করলো, তোমার আগন্তুকের বাম হাতেও দংশন করলো। আর দংশন করার সঙ্গে সঙ্গে এখন তো সাপটা তো ক্রোধিত না, সাপটা তো একটা প্রাণী, তো সে ক্রোধিত হয়ে কী করলো, আমরা জানি সাপ কী করে পেঁচিয়ে ধরে না, তো তোমার আগন্তুকের পুরো সম্পূর্ণ হাতে সাপটা কী করলো, দংশন করার পর পেঁচিয়ে ধরলো। ঠিক আছে, এখন পেঁচিয়ে ধরার পর দুইবার কামড় খাওয়ার পরে আগন্তুকের মুখে একটা বিকট হাসি। ঠিক আছে, এরকম হাসি। তো এখন দেখো যাকে দুইবার সাপে দংশন করছে বাট সে কোনো রিয়াকশন দিচ্ছে না, বরঞ্চ হাসছে, তো তার হাসিটা শুনে সাধারণ জনতা তারা তো অবাক হবেই, কারণ আমরা যে জিনিসটা দেখে ভয় খাই, ঠিক আছে, নর্মালি সেই জিনিসটা তাকে দুইবার দংশন করছে তথাপি সে হাসছে, আর কোনো ভয় খাচ্ছে না। তো সেটা তো একটি স্বাভাবিক ব্যাপার না, একটা তোমার অসাধারণ ব্যাপার বলতে গেলে। তো সেটাই হয়েছে ওখানে। তো তোমার এখানে বলেছে নেক্সট লাইন একটা আছে,
ছাতুমাখা খোঁচা খোঁচা গোপদায়ী ভেদ করিয়া বিকট একটা অট্টহাস্য চতুর্দিকে কাঁপাইয়া তুলিল। অফকোর্স যদি ওরকম অবস্থায় কেউ হাসে সাপের দংশন করার পরও, সেই সাপটা দেখে তো সবাই তো তোমার অবাক বিস্ময় হয়ে উঠবে না, সবাই একটা মানে হতভম্ব হয়ে উঠবে, ভাই কী হলো এটা, হ্যাঁ ওকে সাপে কামড় দিল তথাপি সে হাসছে। এরপর তোমার সে তোমার আগন্তুক বলে, কি বলে দেখো, এইখান থেকে কিন্তু প্রশ্ন আসে, তার জন্য আমি বলছি, রাগ করছো কেন চাঁদ, দাও চুমু দাও একটা আমাকে। তো আগন্তুক সাপটাকে বলছে তুমি রাগ কেন করছো, সাপটাকে সে চাঁদ বলছে, ঠিক আছে, এবং তাকে বলছে তুমি আর একটা চুমু দাও আমাকে। অর্থাৎ কি চুমু মানে বলছো তো এখানে কিস, এখানে কিস মানে ওই কিস না, এখানে কিস মানে দংশন। তো আগন্তুক সাপটাকে বলছে তুমি রাগ কেন করছো চাঁদ, তুমি দাও আমাকে আরেকটা চুমু দাও, অর্থাৎ তুমি আরেকবার দংশন করো আমাকে, ঠিক আছে। তো সাপটাও আগন্তুকের সেই রিকোয়েস্টটা মানলো, অর্থাৎ আগন্তুক যে বললো তাকে চুমু দেওয়ার জন্য, ঠিক আছে, তো সাপটা তৎক্ষণাৎ কী করলো, তার রিকোয়েস্টটা মেনে তাকে আরেকটা দংশন করলো, অর্থাৎ 3বার দংশন করলো সাপটা আগন্তুককে। ন্যাপলাকে তো করেছিলই, তো আগন্তুক যে আমাদের মহান ওঝা আসছিল তাকে 3বার সাপটা দংশন করলো, ঠিক আছে। এখন দেখো দুপুরবেলার সিন, দুপুরবেলার দৃশ্য, দুপুরবেলার থেকে সেটা চলছে অনেক ঘন্টা ধরে। তো দুপুর হতে হতে, এখন আমরা জানি দুপুরবেলার পরে কি আসে, সন্ধ্যা হয়। তো সন্ধ্যা হয়ে আসার সময় হলো, অর্থাৎ তোমার সন্ধ্যা হবে, সন্ধ্যার আর বেশি বিলম্ব নাই, মানে সন্ধ্যা হবেই, ঠিক আছে, সন্ধ্যার সময় এসে গিয়েছে, সন্ধ্যা হবেই। তো সন্ধ্যার সময় দেখা গেল তোমার, ঠিক আছে, সন্ধ্যার সময় কি দেখা গেল, গ্যাস করো তো, গ্যাস করতে পারো, নিশ্চয়ই না। আচ্ছা আমি বলি, সন্ধ্যার সময় দেখা গেল যে হারুঘোষের মেজ ছেলে ন্যাপলা আর সেই আমাদের মহান ওঝা আগন্তুক, তাদের ডেড বডি অর্থাৎ মৃতদেহে পাশাপাশি পড়ে আছে। সমাজ মে আয়া, কি বলছি আমি, তার মানে আগন্তুকও মারা গিয়েছে আর ন্যাপলাও মারা গিয়েছে। তো সন্ধ্যার সময়ের দৃশ্যটা সেটা, সন্ধ্যার আগের দৃশ্যটা। ন্যাপলাকে তো সকালে কামড় দিয়েছিল, আর তোমার আগন্তুককে যখন সে সাপটা ধরেছিল 3বার তাকে দংশন করেছিল। তো অবশেষে কি হলো, তারা দুজনেই সাপের দংশনে মারা গেল, ঠিক আছে। তো এরপরে কি হতে পারে বলো তো, নর্মালি কি হয় যখন লোক মারা যায় আমাদের এখানে, আরও এইসব ঘটনা থেকে যদি লোক মারা যায়, সাধারণত পুলিশ আসে। তো ঘটনার পরে সেখানে এসে উপস্থিত হলো দারোগা, অর্থাৎ সেই গ্রামের দারোগা, পুলিশ। তো দারোগা আসার পর সে আগন্তুকের মুখটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো, ভালোভাবে দেখলো, দেখার পরে কিছুক্ষণ চুপ করে রইল, কারণ সে কিছু ভাবছিল, ঠিক আছে। সে কি ভাবছিল, যে কি ভাবছিল বলো তো, দারোগা এসে, পুলিশ এসে আগন্তুকের মুখটা দেখার পরে সে অনেকক্ষণ ধরে কিছু ভাবলো চুপ করে, কি ভাবছিল গ্যাস করতে পারো। দারোগা আসলো ঝুঁকিয়া, মানে ঝুঁকে তোমার আগন্তুকের মুখটাকে ভালো মতো নিরীক্ষণ করলো, দেখলো, কি দেখলো, দেখার পর চুপ করে রইল এবং তাহার পর বলিলেন, এরপর বলল, মানে আগন্তুকের মুখ দেখার পরে বলল, আরে একেই তো আমরা খুঁজছি সকাল থেকে, ঠিক আছে। তো দারোগা বলল, তোমার আগন্তুকের থোবরা ফেস দেখার পরে, নিরীক্ষণ করার পরে, চুপ করে থাকার পরে তিনি বললেন যে একেই তো, মানে রিকগনাইজ যখন করতে পারলেন, মানে যখন তিনি চিনতে পারলেন যে এইটাই তো সে ব্যক্তি যাকে আমরা খুঁজছি, তো তিনি বললেন যে এই তো সেই ব্যক্তি যাকে আমরা এতক্ষণ ধরে খুঁজছিলাম, ঠিক আছে। তো এই কথাটা শোনার পর, দারোগার এই কথাটা শোনার পর পাশেই উপস্থিত ছিল হারুঘোষের, তোমার ন্যাপলার বাবা হারুঘোষ। এখন তিনি তো তার সন্তানকে হারিয়েছে, তার ছেলেকে হারিয়েছে, তো নিশ্চয়ই তিনি খুশি হবেন না, তিনি দুঃখে ভরা। তো তিনি শোকার্ত ভাবে, বা বলতে পারো দুঃখের সঙ্গে, বা তার অ্যাকচুয়ালি তিনি তার ছেলেকে হারিয়ে খুবই দুঃখী হয়ে পড়েছিলেন বা ভেঙে পড়েছিলেন বলতে পারো। তো তিনি সেই দারোগাকে জিজ্ঞাসা করলো যে দারোগা বাবু এই কে, ঠিক আছে। দারোগাকে তোমার হারুঘোষ জিজ্ঞাসা করলো এই ব্যক্তিটা কে।
তো তখন দারোগা বাবু বলল, কি বললো বলো তো? দারোগা বাবু বললো যে, আরে কি বললো বলো? আচ্ছা আমি বইয়ের লাইনটাই পড়ে দিই। দারোগা বাবু বলল, এ একটা পাগল, পাগলাগারদ থেকে পালিয়ে এসেছে। একে ধরবার জন্য চারিদিকে ফটো পাঠিয়া হুলিয়া বার করা হয়েছে। তো দারোগাবাবু বলল কি, এ তো একটা পাগল, এ পাগলাগারদ থেকে পালিয়ে গিয়েছিল, একে খোঁজার জন্য আমরা ফটো বের করে চারিদিকে প্রচার করছি যাতে একে আমরা ধরতে পারি। এখন ভাবো, ওঝা মহারাজ কে ছিল? ওঝা মহারাজ অ্যাকচুয়ালিতে কে ছিল? একটা পাগল ছিল, ঠিক আছে? আর পাগলের কথা শুনে কি হলো সেটা তো আমি বললামই অল্প আগে, দুজনের ডেড বডি একই জায়গায় পড়েছিল। তো এই কথাটা শোনার পর পাশে আবার ছিল বিশু বাগদি, ঠিক আছে, যে সাপটাকে প্রথমে অ্যাকচুয়ালি বল্লম দিয়ে ধরেছিল। তো সে বলল, তার লাইনটা বলি, বিশু বাগদি নিকটেই দাঁড়িয়েছিল, তিক্ত কণ্ঠে মানে রাগের কণ্ঠে আছে না, রাগ করে, ঠিক আছে, তিক্ত কণ্ঠে সে বলিয়া উঠিল, সে রাগ করে বলে উঠল, পাগলা নয় কে, পাগলা নয় কে, এই কথাটা বলল, সবাইকে ধরে পাগলা গারদে পুরুন আপনি হুজুর, ছি 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 কি কাণ্ড। তো বিশুবাগদি ওইখানেই ছিল উপস্থিত যখন দারোগা এই কথাগুলো বলল। তো তিনি বলল, বিশুবাগদি বলল তখন যে, পাগলা কে নয়, এখানে সবকটাই পাগল। কেন এই কথাটা বললো? আরও রাগের চোটেই কথাটা বলছে, কারণ বিশুবাগদি বলেছিল যে সাপটাকে ছাড়তে না, কারণ সাপটা ছাড়লে কোনো একটা অঘটন ঘটাবে আবার। কিন্তু লোকে সেই কবিরাজ না ওঝার কথা শুনল, ওঝার কথা শুনে ভিড়ে, দেখো, হারু ঘোষের ছেলেকে বাঁচানোর চেষ্টা করছিল বিশুবাগদি, ইভেন সাপটাকে সে ধরেছিল, ধরে এসে ছাড়তে চায়নি সাপটাকে, কিন্তু ক্রাউড, ভিড়ের লোকরা বিশুবাগদির কথা মানল না। তারা মানল কার কথা? সেই পাগল ওঝার কথা, যে অ্যাকচুয়ালিতে পাগল ছিল, আসলে পাগল ছিল, তার কথা মেনে তাকে বাধ্য করলো সাপটাকে ছাড়ার জন্য। আর যার পরিণামে কি হলো, হারু ঘোষের ছেলেও মারা গেল, আর সঙ্গে সেই পাগলটাও মারা গেল। তো অ্যাকচুয়ালিতে এখন বলো, বিশুবাগদি যে কথাটা বলছে সে কি ভুল বলছে নাকি? নিশ্চয়ই না। তাই সে বলছে না, পাগল কে না ভাই, পাগল সবাই। একটা স্টুপিডের কথা শুনে সাপটাকে ছেড়ে দিতে বললো এবং ওইসব জিনিস করতে সাপটা পরে ঘটালো। লোকরা পাগল, মানে লোকরা অ্যাকচুয়ালি পাগল না, লোকরা এখানে বলতে গিয়েছে লোকরা অন্ধবিশ্বাসের ঢেকি। তারা অন্ধবিশ্বাস, তাদের মধ্যে এখনও অন্ধবিশ্বাসটা আছে যে ওঝা ওরা এসে কি করে সাপের বিষ নামায়, ওঝা এসে সাপের বিষ নামায়, সেই জিনিসটার একটা অন্ধবিশ্বাস আছে আমাদের মধ্যে। আর সেই অন্ধবিশ্বাসের কবলে পড়ে সে যে ভিড়ের মধ্যে লোক ছিল, সেই লোকগুলো কী করলো, সেই পাগলাটাকে ওঝা মানলো আর তার কথা মতে কাজ করলো, আর যার পরিণামে দুটো মৃতদেহ সেখানে পড়ে রইল। তো তাই বিশুবাগদি রাগ করে বলছে, পাগলা কে নয়, পাগলা সব কটাই। তো আপনি কি করেন, এই সব কটাকে জেলে ভরুন এক একটাকে। তার জন্য তিনি বলছেন, ছি 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 কি কাণ্ড, ঠিক আছে? তো অন্ধকারে, তারপরে এরপরে অন্ধকার ঘনীভূত হইতে জনতা ক্রমশ ছত্রভঙ্গ হইয়া পড়িল। তো এরপর অন্ধকার হয়ে আসলে, এখন অন্ধকার হওয়ার পরে কি ঘটনা শেষ, আর ওখানে লোক থেকে কি করবে? তো লোকও নিজের নিজের বাড়ি ফিরে চলে গেল। তো এটা হলো একটা কাহিনী। তো আমার এই রিজন ছিল, আমার পারপাস ছিল এই কাহিনীটাকে শেয়ার করার, যে ডাক্তারি যুগে, বিজ্ঞানের যুগে এখনও লোক অন্ধবিশ্বাসের মধ্যে পড়ে আছে। এখনও প্র্যাকটিক্যালিতে যদি বলি, আমি যদি সত্যি করে বলি বা আসলে যদি বলি, এখনও অনেক জায়গা আছে, অনেক গ্রাম গাছরা আছে, ঠিক আছে, আমাদের ভারতবর্ষে, যেখানে লোক এখনও শিক্ষিত না ভালো মতো, তারা এখনও অন্ধবিশ্বাসের মধ্যেই রয়েছে। আর এই যে গল্পটা আছে, এই গল্পটা লেখক লিখেছেন, একটা কথা মনে রাখবা, কোনো লেখক বা রাইটার যখন কোনো একটা গল্প লেখে, তারা এমনি নিজের থেকে, মানে আছে না নাকি, একটা কল্পিত কাহিনী লেখে না। এই ঘটনাটা ঘটেছে কোথাও, তার জন্য তিনি এই ঘটনাটাকে লিখেছে। আর আমাদের সমাজে এই অন্ধবিশ্বাস জিনিসটাও রয়েছে। এর আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে, স্পেশালি ইনফরমেশন দিয়েছিলাম, যেখানে আমার নিজের বিষয়ে বলেছিলাম
তো ওই ঘটনাটাও সত্যি ঘটনা, এই জিনিসটা হয়। আর যে সাপের যে ঘটনাটা বললাম আমি, ওঝা নামায়, যে বিষ নামায়, সেটাও একটা অন্ধবিশ্বাস, আর কিছু না। এর সঙ্গে সঙ্গে তোমার হয় আর একটা অন্ধবিশ্বাস আছে, ডাইনি হত্যা। মেয়েদেরকে ডাইনি বানিয়ে তাদেরকে হত্যা করা হয়, সেই অন্ধবিশ্বাসটা আমাদের ভারতবর্ষে রয়েছে। হাজার হাজার লাখ লাখ মেয়েরা ডাইনি হত্যার মাধ্যমে শিকার হয়েছে। তো অন্ধবিশ্বাসের ফল কি হতে পারে তোমাদের সামনে রয়েছে। অন্ধবিশ্বাসের ফলে দুজন ব্যক্তির এখানে প্রাণ গেল, লেখক সেই কথাটাই বলেছেন। আর লেখক ছিলেন কে জানো তো? তারাপদ, বলছি বলাইচাঁদ নামটা, হ্যাঁ, তোমার যাকে বলা হয় বনফুল, বলাইচাঁদ মুখোপাধ্যায়। ঠিক আছে, তিনি খুবই ইন্টারেস্টিং রাইটার, তার লেখাগুলো আমার প্রায়ই ভাল লাগে। তাই এত রাত্রে বলতে গেলে এখন তোমার 3:30 বাজে, ঠিক আছে, দেখতে পারো। আচ্ছা, আমি দেখিয়ে দিই। 3:30 বাজে, 3:23 AM। তো ভিডিওটা আমি পড়লাম, ভিডিওটা তোমাদের সঙ্গে বানাচ্ছি, তোমাদের জন্য বানাচ্ছি, যাতে তোমাদের যে অন্ধবিশ্বাসটা আছে, অনেক ক্ষেত্রে অন্ধবিশ্বাস আছে, সেই অন্ধবিশ্বাসটাকে দূর করতে পারি, এবং লেখকের যে চেষ্টাটা আছে সেটা তোমাদেরকে আমি বোঝাতে পারি। তো বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায় খুবই একজন ফেমাস রাইটার। এই যে বনফুল নামটা আছে সেটা হলো তার পেন নেম, মানে ছদ্মনাম। তিনি বেশিরভাগ গল্পই এই তোমার বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল নামে লিখেছেন। ঠিক আছে, তো দ্যাট ইজ অল অ্যাবাউট। আর আমার বেশি কিছু বলার নাই। তোমরা যদি ভিডিওটা কমপ্লিট দেখেছো তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে অন্ধবিশ্বাস লোকের দ্বারা লোককে কী করতে মজবুর করতে পারে। তো যাই হোক, এখন বহুত দেরি হয়ে গিয়েছে, আমাকেও ঘুমাতে হবে। তো আজকের জন্য এই ভিডিওটা এখানে রাখলাম, ঠিক আছে। আই হোপ তোমাদেরকে আমি আরও এরকম ইন্টারেস্টিং কাহানি বলবো, জানাবো, শেয়ার করব। এটা ছিল এইচএস সেকেন্ড ইয়ারের অ্যাডভান্স বেঙ্গলির থেকে একটা কাহিনী, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক দিন ধরে ভিডিও বানাতে পারিনি, কারণ আমার কাছে নিজের কাছে ম্যাটেরিয়ালস নাই। তো যেমন তেমন করে জোগাড় করেছি, স্টুডেন্ট থেকে ফটো জোগাড় করে ওটা স্টাডি করে তোমাদের সঙ্গে গল্পটা আমি শেয়ার করলাম। তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই নিজেদের ফ্রেন্ডদের সঙ্গে, যাদের প্রয়োজন আছে তাদের সঙ্গে তোমরা এটা শেয়ার করে দিও, ঠিক আছে। আমার কামই হলো তোমাদেরকে হেল্প করা, তার জন্য আমি এখানে আসি এবং ভিডিওগুলো বানাই। তো আজকের জন্য এখানেই রাখি। টাটা, বাই বাই, আসসালাম, ইস্তা আমিগোস, গুড নাইট, শাব্বা খায়ের।